नमस्कार बंधुगण, वेलकम टू माई चैनल ज्योतिष चर्चा चैनेले आपनादेरके स्वागतम। बंधुगण, एक कथाय आछे बा आमादेर एकटा प्रबाद खूब प्रचलित आछे बा एकटा संस्कृत श्लोक बला जाय। सेई श्लोकटी हलो भाग्यं फलति सर्वत्रम ना विद्या ना च पौरुषम। एर माने हलो जे सर्वत्र भाग्यई काज करे, मानुषेर विद्या अर्थात एडुकेशन किंबा पौरुष अर्थात एफोर्ट चेष्टा किन्तु काज करे ना, अर्थात सबार उपरे किन्तु भाग्यई काज करे। चेष्टा बा विद्यार द्वारा भाग्यके आंशिक खंडन करा गेलेও पुरोपुरी भावे खंडन करा जाए ना। पूर्व जन्मे सुकृति बा दुष्कर्म बा खराब कर्म अर्थात शुभकर्म बा अशुभ कर्मेर फल मानुषके এই जन्मे बा मनुष्य जन्मे पेते হয়। এর জন্য সেই ব্যক্তি আমরা এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করি না কেন, সামান্য মানুষ থেকে শুরু করে মহাপুরুষ পর্যন্ত দৈনন্দিন জীবনের সাধারণ এক পারিবারিক জীবনের মানুষ থেকে শুরু করে যারা সাধু সন্ন্যাসী ঋষি মহাপুরুষ এমনকি অবতার পুরুষরা পর্যন্ত এই যে ভাগ্যের যে ফল বা ভাগ্যের যে ঘাত প্রতিঘাত সেখান থেকে তারাও কিন্তু রক্ষা পান না। তাই তো আমরা দেখেছি যে রামায়ণে রামচন্দ্র প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যার রাজপুত্র হওয়া সত্ত্বেও দশরথের জ্যেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও তিনি সিংহাসন লাভ করতে থেকে বঞ্চিত হন এবং 14 বছরের জন্য নির্বাসন তথা বনবাসে যেতে হয়। ঠিক অনুরূপভাবে মহাভারতেও আমরা লক্ষ্য করেছি যে পঞ্চ পাণ্ডব যারা পাণ্ডব বংশে জন্মগ্রহণ করেছিল, হস্তিনাপুরের যে রাজা বা রাজপুত্র কুরুর সন্তান হওয়া সত্ত্বেও তাদেরকে সর্বস্ব হারাতে হয়েছিল বা নিঃস্ব হয়ে গিয়েছিল এবং সর্বস্ব হারিয়ে অপমানিত হয়ে তাদেরকে বনে যেতে হয়েছিল। অর্থাৎ পঞ্চপাণ্ডবরা আমরা সবাই জানি পঞ্চপাণ্ডবরা সব দেবতার পুত্র, অর্থাৎ দেবতাদের ঔরসে এবং দেবতাদের কৃপাতে তাদের জন্ম। অর্জুন যেমন যুধিষ্ঠির ধর্মরাজের ঔরসে জন্ম, ভীম পবন অর্থাৎ হচ্ছে বায়ু দেবতার যে বায়ুদেব বা পবনদেবের ঔরসজাত, সেরকম অর্জুন ইন্দ্রের ঔরসজাত এবং হচ্ছে নকুল এবং সহদেব এই দুজন অশ্বিনী কুমারদ্বয় অর্থাৎ হচ্ছে যে দেব বৈদ্য বা স্বর্গবৈদ্য স্বর্গতে দেবতাদের যে বৈদ্য বা চিকিৎসক দেব চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয়ের ঔরসজাত বা তাদের বরদানে বা বরলাভে কুন্তির এই সন্তান সব লাভ হয়েছিল। অর্থাৎ দেবতার ঔরসজাত হওয়া সত্ত্বেও বা দেবতাদের কৃপা বা বর লাভ হওয়া সত্ত্বেও তাদেরকে একদিন ভাগ্যের প্রতিঘাতে রাজধানী শহর তথা হস্তিনাপুর ছেড়ে তাদেরকে বনবাসে যেতে হয়েছিল। অর্থাৎ ভাগ্য সর্বত্র কাজ করে এবং এই ভাগ্যকে জানার প্রয়াস বা চেষ্টা মানুষের দীর্ঘদিনে। আমার মনে হয় না যে পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার কম বা বেশি, কারো হয়তো একটু বেশি কৌতূহল থাকে, আবার কারো হয়তো কৌতূহল অনেক কম, কিন্তু ভাগ্য বা তার যে ফরচুন ডেস্টিনি সেটা জানার আগ্রহ সবারই কম বেশি আছে। তো ভাগ্যকে জানার জন্য নানা রকম পদ্ধতি বা উপায় আমাদের সনাতন শাস্ত্র এবং প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে। যেমন হস্তরেখা দ্বারা, যেটা সামুদ্রিক শাস্ত্র বা হস্তরেখা বিদ্যা, তার সাহায্য হাতের যেসব বিভিন্ন জায়গায় যেসব রেখা আছে, ভাগ্যরেখা, শিররেখা, আয়ুরেখা, হৃদয় রেখা, রবি রেখা এবং বিভিন্ন যে পর্বত আছে বা ক্ষেত্র আছে, শনি মানে রবির ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র, বুধের ক্ষেত্র, বৃহস্পতি, শুক্র, এদের যে ক্ষেত্র বা মাউন্ট আছে সেখান থেকেও এবং আয়ুরেখার বিভিন্ন অংশ থেকে ভাগ্য সম্বন্ধে যেমন মানুষ জানতে পারে বা এইসব হস্তরেখাবিদ দ্বারা এই হস্তরেখাতে পণ্ডিত ব্যক্তি তাদের কাছ থেকে জেনে জানতে পারে ভাগ্য সম্বন্ধে। আবার হচ্ছে প্রশ্নশাস্ত্র, প্রশ্ন জ্যোতিষের দ্বারা, অর্থাৎ কারো কাছে কোনো বিষয় জানার জন্য গেল প্রশ্ন নিয়ে, যে ধরুন কেউ হয়তো একটা কম্পিটিশন পরীক্ষায়, চাকরির কম্পিটিশন পরীক্ষা দিয়েছে, তার আদৌ কম্পিটিশন পরীক্ষায় সে কৃতকার্য তথা সফল হতে পারবে কিনা তার জন্য জ্যোতিষের কাছে যায় এবং সে প্রশ্ন জ্যোতিষের দ্বারা তার যেখানে তার হয়তো টাইম অফ বার্থ, বিশেষ করে টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ হয়তো জন্ম তারিখ জানা আছে কিন্তু জন্ম সময় ঠিকঠাক না জানার জন্য কুণ্ডলী বা হরস্কোপ বা কুষ্টি বানানোর ঠিকমতো হয় না, ফলে প্রশ্ন জ্যোতিষের দ্বারাও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়। এছাড়া অনেকে নানা রকম স্বপ্ন দর্শন হয়, সেই স্বপ্ন দর্শনের মাধ্যমেই যাকে আমরা শকুন শাস্ত্র বা স্বপ্নবিদ্যা বলি, স্বপ্নবিদ্যা বিশেষ করে যারা স্বপ্নের মাধ্যমে যে ফল লাভ হয়, অর্থাৎ রাত্রিবেলায় যেসব স্বপ্ন দেখি, যেমন ধরুন কেউ হয়তো ইয়াং ছেলে পড়াশোনা করছে, চাকরির জন্য চেষ্টা করছে, তো চাকরির পরীক্ষা সে দিয়েছে, সে হয়তো রাত্রিবেলায় স্বপ্ন দেখলো
যে সে অশ্বের পিঠে অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে আছে। এই অবস্থায় বলা যায়, একেবারে নির্ধারিতভাবে বলা যায় যে তার সরকারি চাকরি লাগার বা সরকারি চাকরি হওয়ার 90% তথা 99% যোগ আছে। এরকম কেউ এমন কেউ আছে যে যার হয়তো এখনও পর্যন্ত বিয়ে হয়নি, অথচ বিবাহের চেষ্টা চলছে, বিয়ের দেখাশোনা চলছে, অথচ বিয়ে হচ্ছে না বা বিয়ের চেষ্টা চলছে। সেক্ষেত্রে কোনো যুবক বা যুবতী যদি মাছের স্বপ্ন দেখে তবে বুঝতে হবে তার ধনলাভ এবং স্ত্রীলাভ হবে। ঠিক তেমনিভাবে যদি কেউ মানে বিবাহের কয়েক বছরের মধ্যে যখন সন্ততি আসেনি, হয়তো পত্নী বা স্ত্রী গর্ভে আছে, গর্ভবতী, সেই ক্ষেত্রে যদি জাতক যদি হাতির স্বপ্ন দেখে তবে নিশ্চিতরূপে বলা যায় যে অবশ্যই পুত্র সন্তান লাভ হবে এবং সুপুত্র বা সুসন্তান লাভ হবে। এরকম স্বপ্নশাস্ত্রের সাহায্য ভাগ্যকে অনেক সময় জানা যায়। এছাড়া শকুন বিদ্যা, যেটার সাহায্যে আপনি হয়তো কোনো কাজে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার শকুন বিদ্যা পারিপার্শ্বিক যেসব আছে, যেমন শুকনো ডালে যদি কাক বসে কাকা শব্দ করে আর আপনি কোনো বিশেষ কাজের জন্য বের হন, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আপনার এই যাত্রা শুভ হবে না বা আপনি সাকসেসফুল হবেন না। তেমনি যাত্রাকালে আপনি যদি কোনো সুদৃশ্য ব্যক্তিকে, অর্থাৎ বেশ সাজ পোশাক পরে আছে এবং সুন্দর দেখতে, সুঠাম চেহারা, সুশ্রী চেহারা, সুদর্শন চেহারা, এরকম ব্যক্তিকে যদি আপনি দেখতে পান, তাহলে বলা যায় আপনার যাত্রা শুভ হবে বা আপনি যে কাজে যাচ্ছেন তা শুভ হবে। অর্থাৎ ভবিষ্যৎ আগাম বা আগের থেকে বুঝতে পারা যায়, প্রেডিকশন করা যায়। তো এরকমভাবে আছে জন্মকুণ্ডলী বিচার। তো জন্মকুণ্ডলী বিচারের ক্ষেত্রে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্ম স্থান, এই তিনটে বিষয়ে দরকার হয়। যদি এগুলো কেউ থাকে তবে জন্মকুণ্ডলী থেকে বিচার করা যায়। যেমন জন্মকুণ্ডলীতে এই যে ভাগ্য বা ডেস্টিনি, ফরচুন, লাক, যা কিছু না বলি না কেন, সমস্তই বিচার করা হয় নবম ভাব থেকে। জন্মকুণ্ডলীতে দ্বাদশ ভাব আছে, লগ্ন থেকে শুরু করে দ্বাদশ স্থান পর্যন্ত, অর্থাৎ লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, দশম ভাব, 11 ভাব মানে একাদশ ভাব, আর দ্বাদশ ভাব বা ব্যয় ভাব। এই ভাবগুলো থেকে এবং ভাবপতি, ওই ভাবের যে অধিপতি, সেই অধিপতি কোথায় বসে আছে, কোন ভাবে বসে আছে, তা থেকেও ভাগ্য সম্বন্ধে জানা যায়। বিশেষ করে নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়। সেই জন্য কোনো ব্যক্তির ভাগ্য কেমন বা কোন বিষয়ে জাতকের ভাগ্য লাভ হবে তা জানতে গেলে নবম ভাব এবং নবমপতি, লর্ড অফ নাইন্থ হাউস কোথায় বসে আছে, কোন ভাবে বসে আছে, কোন ঘরে বসে আছে, সেটা দেখতে হবে। যেমন ধরুন নবমপতি যদি লগ্নে বসে থাকে, তাহলে বুঝতে হবে জাতক ভাগ্যবান হবেন। কেন? লগ্ন থেকে জাতকের বিচার করা হয় আর নবম থেকে ভাগ্যের বিচার, অর্থাৎ ভাগ্যের অধিপতি সে বসে আছে লগ্নে, অর্থাৎ জাতকের নিজস্ব ঘরে, কারণ লগ্ন থেকে জাতকের বিচার হয়। ফলে জাতক ভাগ্যবান বা ভাগ্যশালী হবেন এবং ভাগ্যের দ্বারা প্রায় সমস্ত বিষয় যেগুলো একজন সাংসারিক ব্যক্তির বা একজন পার্থিব ব্যক্তির পাওয়ার কথা, সেগুলো উনি লাভ করবেন। যেমন হচ্ছে উনি সন্তান লাভ করবেন, উনি বিদ্যা লাভ করবেন, ধন লাভ করবেন এবং আরও গৃহসুখ ইত্যাদি যেসব প্রায় সমস্ত রকম বিষয় যেগুলো মানুষের জীবনে খুব অপরিহার্য, সেই সব বিষয় কম বা বেশি অবশ্যই লাভ করবেন। এরকমভাবে নবমপতি বা ভাগ্যপতি যদি দ্বিতীয় ভাবে থাকে, তো দ্বিতীয় ভাব থেকে ধন বা সম্পদের বিচার করা হয়, দ্বিতীয় ভাব থেকে সঞ্চয়ের বিচার করা হয়, দ্বিতীয় ভাব থেকে স্পিচ পাওয়ার বা বাকপটুতা অর্থাৎ কথা বলার পারদর্শিতা, তো এগুলো বিচার করা হয়। সেই জন্য নবমপতি যদি বা ভাগ্যপতি যদি দ্বিতীয় ভাবে থাকে, তবে জাতকের ভাগ্যে ধনলাভ অবশ্যই থাকবে, অর্থাৎ ভাগ্যে ধনলাভ, অর্থাৎ ধন সে লাভ করবে, তার সঞ্চয় হবে। এবং হচ্ছে দ্বিতীয় ভাব থেকে যেহেতু বাক্যের বিচার করা হয় বা বাকপটুতা বিচার করা হয়, অর্থাৎ জাতক বাকপটু হবে, অর্থাৎ বাগ্মী বা ভালো কথা বলতে পারবে বা গুছিয়ে কথা বলতে পারবে বা কোনো ভালো সংবাদ পরিবেশন করতে পারবে, অর্থাৎ বাক শক্তি অর্থাৎ স্পিচ পাওয়ারের দ্বারা তার ধনলাভ হবে। অর্থাৎ হয়তো এমন কোনো পেশার সঙ্গে যুক্ত থাকবে যেখানে স্পিচ পাওয়ারের দরকার আছে বা বাকপটুতার দরকার আছে, যেমন ধরুন জার্নালিজম বা সংবাদ পরিবেশনের বিষয় বা কোনো ইউটিউবার বা অন্য কোনো যেখানে বাকশক্তি, যেমন উকিল, এদের ক্ষেত্রে ভালো বাকশক্তির দরকার হয়। সেক্ষেত্রে নবমপতি দ্বিতীয় স্থানে থাকলে সে এই বাকশক্তির দ্বারা তার ভাগ্য লাভ বা বাকশক্তির দ্বারা তার ভাগ্যবৃদ্ধি। এরকমভাবে নবমপতি যদি তৃতীয় ভাবে থাকে, তৃতীয় থেকে ভাইয়ের বিচার করা হয়, তৃতীয় থেকে পরাক্রমের বিচার করা হয়, তৃতীয় থেকে চেষ্টার বিচার করা হয়। তো যদি কোনো ব্যক্তির নবমপতি বা ভাগ্যপতি তৃতীয়ভাবে থাকে, জাতকের ছোট ভাই বোন অবশ্যই লাভ হবে, কারণ তৃতীয় ভাব থেকে ছোট ভাই বোন, অনুজ, ভ্রাতা, ভগ্নী বিচার করা হয়, সিবলিংস যাকে বলা হয়, অর্থাৎ ছোট ভাই বোন তার অবশ্যই ভাগ্যে লাভ হবে এবং ছোট ভাই বোনের দ্বারা তার ভাগ্য লাভ হতে পারে। অর্থাৎ সেই ছোট ভাই বোনকে হয়তো পড়াশোনা শেখালো বা তাকে প্রতিষ্ঠা করানোর চেষ্টা করলো, সে কিন্তু প্রতিষ্ঠিত হবে এবং প্রতিষ্ঠার দ্বারা দাদারও ভাগ্য বৃদ্ধি হবে বা তার প্রতিষ্ঠার দ্বারা দাদাও কিন্তু সুখী হবে এবং নিজেকে ধন্য মনে করবে। এছাড়া নবমপতি তৃতীয়ভাবে থাকলে পরাক্রমের দ্বারা, অর্থাৎ জাতকের যে সাহস পরাক্রম, এগুলো তৃতীয়ভাব থেকে বিচার করা হয় বা চেষ্টা পরিশ্রম, তো চেষ্টা পরিশ্রম সাহস এগুলোর দ্বারা সে তার ভাগ্য বৃদ্ধি হবে। অর্থাৎ কীরকম? অর্থাৎ যদি কোনো ব্যক্তি অলস হয়, তাহলে তো অবশ্যই তার দ্বারা ভাগ্যলাভ হওয়া সম্ভব নয়, তাকে পরিশ্রমী এবং সচেষ্টবান বা প্রচেষ্টারত হতে হবে। তো সেই জন্য সেই চেষ্টার দ্বারা বা পরিশ্রমের দ্বারা ভাগ্যলাভ করবে।
কারণ আমাদের শাস্ত্রে যেমন এটাও লেখা আছে ভাগ্যং ফলতি সর্বোত্তম অবিদ্যা নচ পুরুষম, তেমনি আবার এটাও লেখা আছে উদ্যমেন হি সিদ্ধয়ন্তি না কার্যানি না মনোরথই নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মীরা। অর্থাৎ উদ্যমের দ্বারা, এই যে উদ্যম, এই উদ্যম শব্দটি বা উদ্যম বা প্রচেষ্টা এটা তৃতীয় ভাবের সঙ্গে জড়িত। তাই উদ্যমের দ্বারা তার ভাগ্যবৃদ্ধি হবে যদি সে নবমপতি তৃতীয় ভাবে থাকে। যে কোনো ব্যক্তি যার নবমপতি তৃতীয় ভাবে আছে, সে পরিশ্রম যেমন করবে, চেষ্টা যেমন করবে, সেরকমভাবে অবশ্যই ফললাভ হবে। এই সম্বন্ধে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই, নিঃসন্দেহে সে কিন্তু ভাগ্যশালী হবে। আচ্ছা, নবমপতি যদি চতুর্থভাবে থাকে তাহলে কি ফল দেয়? নবমপতি যদি চতুর্থভাবে থাকে, চতুর্থ ভাব থেকে বাহন মানে হচ্ছে ভেহিকেলস, গাড়ি অর্থাৎ 4 চাকা বা গৃহপালিত পশু যেমন হচ্ছে গরু, ছাগল, মোষ, ভেড়া ইত্যাদি, এবং অথবা কোনো বাহন অর্থাৎ যে কোনো 4 চাকা গাড়ি, এইসব বোঝা যায়। এবং হচ্ছে দোকান মানে বাড়ি, যে কোনো বাড়ি বা ফ্ল্যাট বা জমি জায়গা, ভূসম্পত্তি, এগুলো চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। তো নবমপতি চতুর্থ ভাবে থাকলে জাতকের ভাগ্যে অবশ্যই বাহন লাভ অর্থাৎ হচ্ছে 4 চাকা গাড়ি লাভ হতে পারে, আর তার বাড়ি থাকবে, তার প্রপার্টি জমি জায়গা থাকবে, এগুলো তার ভাগ্যে অবশ্যই লাভ হবে। এবং হচ্ছে চতুর্থ ভাব যে প্রপার্টি জমি জায়গা এবং হচ্ছে বললাম বাড়ি বা ফ্ল্যাট অবশ্যই লাভ হবে এবং গাড়ি লাভ হবে। এরকমভাবে ভাগ্যপতি যদি পঞ্চম ভাবে অবস্থান করে, তাহলে পঞ্চম থেকে পুত্রের বিচার করা হয় বা সন্তানের বিচার করা হয়, সেই সঙ্গে বুদ্ধি, সেই সঙ্গে প্রতিভা, এসবেরও বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাই নবমপতি বা ভাগ্যপতি পঞ্চম ভাবে অবস্থান করলে জাতক জাতিকা খুব বুদ্ধিমান হয়, খুব ট্যালেন্টেড বা প্রতিভা সম্পন্ন হয়, এবং হচ্ছে তার সন্তান লাভ অবশ্যই হয়, বিশেষ করে পুত্র সন্তান লাভ হওয়ার যোগ। এবং পুত্র সন্তান নবমপতি পঞ্চম ভাবে থাকলে এটা অবশ্যই মনে রাখবেন যে তার পুত্র অবশ্যই সুশীল হবে, শিক্ষিত হবে, বুদ্ধিমান হবে, এবং হচ্ছে যশস্বী হবে, এবং হচ্ছে মা বাবারকে সেবা করবে, বিশেষ করে পিতার খুব কেয়ার বা যত্ন, সেবা শুশ্রূষা অবশ্যই করবে বা দেখাশোনা করবে অবশ্যই। এরকম থাকলে কৃতি সন্তান হয়। যেমন হচ্ছে স্যার আশুতোষ মুখার্জি, যাকে আমরা বাংলার বাঘ নামে চিনি, ওনার সন্তান বা স্যার আশুতোষ মুখার্জির জন্মকুণ্ডলিতে বৃষভ লগ্নের নবমপতি অর্থাৎ হচ্ছে শনি, মকর রাশির অধিপতি শনি পঞ্চম ভাব কন্যা রাশিতে, অর্থাৎ হচ্ছে নবমপতি পঞ্চম ভাবে বসে আছে। স্যার আশুতোষ মুখার্জি নবমপতি পঞ্চম ভাবে বসে আছে, যার জন্য স্যার আশুতোষ মুখার্জির সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন যশস্বী, কৃতিমান, বুদ্ধিমান, প্রতিভা সম্পন্ন ব্যক্তি ছিলেন। এবারে এবং সেই সঙ্গে নবমপতি এবার যদি ষষ্ঠভাবে অবস্থান করে, তো ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়, শত্রুর বিচার করা হয়। তো যদি নবমপতি ষষ্ঠভাবে অবস্থান করে তো জাতকের ভাগ্যে রোগ ভোগ, জাতকের ভাগ্যে শত্রুতা, এগুলো অবশ্যই থাকবে। অর্থাৎ জাতককে শত্রুতার মোকাবিলা করতে হয়, শত্রুতার জন্য পীড়িত থাকতে হয় বা রোগের জন্য জাতক পীড়িত হয়, এইসব ব্যাপার থাকতে পারে। যদি তা না হয় তাহলে রোগ, যেহেতু নবম থেকে ভাগ্যের বিচার করা হয়, তাহলে বলা যায় যে নবমপতি ষষ্ঠে থাকলে রোগের থেকে তার লাভবান হবেন। এখন আপনি সবাই বলবে তাই যে রোগ থেকে কীভাবে লাভবান হওয়া যায়? রোগ হলে তো পয়সার অপচয় হয়, অর্থে বেরিয়ে যায়, টাকা বেরিয়ে যায়, তার জন্য খরচা হয়, ডাক্তার দেখাতে হয়, জাতককে ভুগতে হয়। তো এইভাবে কীভাবে তার ভাগ্য বৃদ্ধি হতে পারে বা কীভাবে তার ভাগ্য লাভ হয়? তো যারা ডাক্তাররা রোগ দেখেন এবং রুগীকে দেখেন, যা রোগ এবং রুগী অর্থাৎ ডিজিজ বা রোগ, এগুলো ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। তো ফলে ডাক্তার যারা, তাদের জন্মছকে যদি নবমপতি ষষ্ঠে থাকে তবে ভালো ডাক্তার হতে পারবেন এবং তার প্রচার প্রসার বা আয় উপার্জন খুব ভালো হবে। কারণ রুগী দেখে বা রুগী সেবা শুশ্রূষা বা রুগীর ট্রিটমেন্ট, চিকিৎসা করে ওনার বেশ মান সম্মান এবং সুনাম অর্থ আসবে। যেমন হচ্ছে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার, তিনি একাধারে মুখ্যমন্ত্রীও ছিলেন, একাধারে ডক্টরও ছিলেন। তো ওনার জন্মকুণ্ডলিতে দেখা যায় নবমপতি ষষ্ঠভাবে অবস্থান করছেন, যার জন্য উনি একজন নামী চিকিৎসক। কারণ ষষ্ঠ থেকে রোগীর বিচার করা হয়, পেশেন্টের বিচার করা হয়, সেই জন্য রোগী বা রোগ থেকে ওনার ভাগ্যোদয়, অর্থাৎ রোগী বা রোগ দেখে ওনার মান সম্মান, যশ, ধন এসব লাভ। আর নবমপতি যদি ষষ্ঠে থাকে তাহলে শত্রু থেকেও লাভ হতে পারে। এটা একটা বিষয়, অদ্ভুত বিষয়। শত্রু থেকে কীভাবে লাভ? তো শত্রু থেকে এইভাবেই লাভ, কারণ শত্রুতা হলেই, অর্থাৎ শত্রুতা মানেই বর্তমান যুগে বলা যায়, প্রায় বর্তমান যুগে কেন আগেও ছিল, সেটা হচ্ছে মামলা মোকদ্দমা। ষষ্ঠ ভাব থেকে মামলা মোকদ্দমা বিচার করা হয়। তো মামলা মোকদ্দমা থেকে লাভ এটা কীরকমভাবে হয়? মামলা মোকদ্দমা থেকে লাভ, মামলা মোকদ্দমা থেকে তো টাকা বেরিয়ে যায়, লোকসান হয়, পকেট থেকে ট্যাক্সের টাকা খরচা করতে হয়। তো সেই হিসাবে বলা যায় যারা উকিল, তারা কি হয়, মামলা মোকদ্দমাতে তারা মামলা মোকদ্দমা বাদী বা বিবাদী পক্ষের হয়ে লড়াই করেন, সেই বিনিময়ে তারা ফিজ পান, তারা টাকা পান, অর্থাৎ হচ্ছে তারা মামলা মোকদ্দমা থেকে লাভ হয়। অর্থাৎ উকিলদের জন্মছক বা কুণ্ডলিতে নবমপতি ষষ্ঠভাবে থাকার খুব সম্ভাবনা থাকবে। নবমপতি যদি সপ্তমভাবে থাকে তাহলে জাতকে ভালো স্ত্রী লাভ হতে পারে, এবং যদি জাতিকা হয় তাহলে ভালো স্বামী বা হাজব্যান্ড লাভ হবে। সেই স্ত্রী সুশীলা, ধর্মপরায়ণ, পতিব্রতা এবং সুখী এবং সুন্দরী এগুলো হতে পারে। যদি নাও হয় তবে
পত্নী দ্বারা ভাগ্য লাভ, অর্থাৎ পত্নী ভালো কোনো চাকুরি বা ভালো কোনো কর্ম করতে পারেন বা কোনো প্রফেশনের মধ্যে যুক্ত থাকেন যেখান থেকে ভালো আয় উপায় হবে এবং স্বামীর ভাগ্যোদয় বা ভাগ্য লাভ হবে। এছাড়া নবমপতি সপ্তমভাবে থাকলে জাতকের ভাগ্যে ব্যবসা বা ব্যবসা বাণিজ্য একরকম নিশ্চিত থাকে বলা যায়, কারণ হচ্ছে সপ্তম থেকে ব্যবসা বাণিজ্যেরও বিচার করা হয়, তাই ব্যবসা বাণিজ্যের দ্বারা ভাগ্য লাভ। অর্থাৎ যদি জাতক নবমপতি সপ্তমভাবে থাকলে জাতক জাতিকা যদি ব্যবসা বা বাণিজ্য করেন তবে ভাগ্য লাভ হওয়ার সম্ভাবনা বেশি। নবমপতি যদি অষ্টমভাবে থাকে, সাধারণভাবে বলা যায় নবমপতি অষ্টমভাবে থাকলে ভাগ্যহানি বা ভাগ্য বিপর্যয় হয়। তবু বলা যায় যে নবমপতি যদি অষ্টমভাবে থাকে ভাগ্য বিপর্যয় হলেও জাতকের কাছে কোনো সময়ে বা দেখা যেতে পারে জীবনের প্রায় ম্যাক্সিমাম টাইমটা, বেশিরভাগ সময়ে বা জাতক হতে পারে জীবনে কোনো সময়ে প্রচুর ধন সম্পত্তির মালিক, বিশেষ করে প্রচুর টাকা আসবে। কারণ নবম ভাবের অধিপতি অষ্টমভাবে অবস্থান করলে অষ্টম থেকে সপ্তম দৃষ্টি দিয়ে দ্বিতীয় ভাবকে দেখে, দ্বিতীয় ভাব দেখে টাকা পয়সা দেখা হয়, ধন দেখা হয়। তাই ভাগ্য বৃদ্ধি হবে টাকা পয়সা বৃদ্ধিতে, অর্থাৎ টাকা পয়সার বৃদ্ধি হবে, টাকা পয়সার দ্বারা ভাগ্য লাভ হবে, টাকা পয়সার ক্ষেত্রে ভালো হবে। এরকমভাবে এছাড়া হতে পারে যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি, পিতা ঠাকুরদার যে জমি জায়গা বা সম্পত্তি সেগুলো উত্তরাধিকার সূত্রে ইনহেরিটেন্স প্রপার্টি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে যদি নবমপতি অষ্টমভাবে থাকে। এছাড়া নবমপতি যদি নবমভাবে থাকে তাহলে তো খুবই ভালো, কারণ ভাগ্যপতি নিজের ঘরে অবস্থান করবে। এরকম হলেও জাতক সৌভাগ্যবান বা ভাগ্যশালী হয়, তার পুত্র লাভ হয়, সন্তান সন্ততি লাভ হয় এবং হচ্ছে তার গৃহসুখ লাভ হয় এবং প্রায় সমস্ত রকম সার্বিক ভাগ্য লাভ হয়। সে তীর্থযাত্রা করে, তার ধার্মিক কাজে মতি হয় বা ধার্মিক কাজে সে নিজেকে ব্যস্ত রাখে এগুলো। আর হচ্ছে নবমপতি যদি দশমভাবে থাকে তাহলে তার কর্মভাগ্য হয়, অর্থাৎ তার ভালো কর্ম হয়, যে প্রফেশন বা ক্যারিয়ারের সঙ্গে জাতক যুক্ত থাকে তা ভালো হয় এবং সেই ক্যারিয়ার বা প্রফেশনে জাতকের উত্তরোত্তর ডে বাই ডে উন্নতি হয়ে থাকে এবং ভালো প্রফেশন, ভালো জায়গায় প্রফেশন, ভালো কর্ম হয়। আচ্ছা, নবমপতি যদি একাদশভাবে থাকে তো একাদশ থেকে আয় বা উপার্জন বিচার করা হয়, সেই জন্য জাতকের ভাগ্যে নবম থেকে ভাগ্য বিচার, আর ভাগ্যপতি আছে উপার্জনের ঘরে, অর্থাৎ আয় বা উপার্জন বা জাতকের ভাগ্যে আয় বা উপার্জন অবশ্যই থাকবে। জাতক প্রচুর আয় বা উপার্জন করবেন এবং হচ্ছে একাদশ ভাব থেকে কন্যা সন্তানের বিচার করা হয়, একাদশ ভাব থেকে জামাতা অর্থাৎ মেয়ের জামাই বিচার করা হয় এবং পুত্রবধূ অর্থাৎ ডটার ইনলো, সন ইনলো, ডটার ইনলো দুটোই একাদশ ভাব থেকে বিচার করা হয়। তাই নবমপতি একাদশ ভাবে থাকলে জাতকের পুত্রবধূ থাকতে পারে এবং হচ্ছে বা জাতকের জামাতা, ঠিক আছে, জামাতা থাকতে পারে, জামাতা থাকবে এবং এদের দ্বারা ভাগ্য লাভ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ জামাতা বা পুত্রবধূ এরা প্রতিষ্ঠিত হবে, ভালো সার্ভিস করবে বা এদের মতিগতি আচার আচরণ ভালো হওয়ার সম্ভাবনা বা শ্বশুরের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, জাতকের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। আর একাদশ ভাব থেকে মিত্রতা অর্থাৎ বা বন্ধুত্ব বিচার করা হয়, ফলে অনেক ভালো বন্ধু জোটারও সম্ভাবনা থাকবে যদি নবমপতি একাদশভাবে থাকে। আর নবমপতি যদি দ্বাদশভাবে থাকে, সাধারণভাবে বলা যায় নবমপতি দ্বাদশভাবে থাকলে ভাগ্যহানি বা ভাগ্য বিপর্যয় ঘটে, ভাগ্যের ক্ষেত্রে কিছু না কিছু অসুবিধা দেখা যায়, ভাগ্যোদয়ে কিছু না কিছু অসুবিধা দেখা যায়, ভাগ্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিপত্তি দেখা যায়। কিন্তু নবম থেকেও বিদেশ বিচার করা হয় আর দ্বাদশ ভাব থেকেও বিচার করা হয়, বিদেশ বিচার করা হয়, ফলে নবমপতি দ্বাদশে থাকলে জাতকের ভাগ্যে বিদেশ যাত্রার যোগাযোগ প্রবল থাকবে এবং বিদেশ যাত্রার সম্ভাবনা। এছাড়া ইনভেস্টমেন্ট, কারণ দ্বাদশ ভাব থেকে ইনভেস্টমেন্ট বিচার করা হয়, ব্যয় বিচার করা হয়, এক্সপেন্ডিচার, ফলে এক্সপেন্ডিচার বা খরচের ভাগ্য থাকবে, অর্থাৎ জাতকের জীবনে অনেক খরচ হবে। তো খরচ হওয়ার অর্থে হলো যে জাতকের অর্থাগমও থাকবে, তার কাছে অর্থও আসবে, নাহলে খরচ করবে কী করে। যেরকমভাবে কোনো ইনভেস্টমেন্টের দ্বারা অর্থাৎ কোনো কিছুতে যদি টাকা ইনভেস্ট করে ইনভেস্টেও কিন্তু সে লাভবান হতে পারে। তো বন্ধুগণ, তো আমি এই সামান্য জিনিস ভাগ্যের বিষয়ে আলোচনা করলাম। যদি এই সামান্য বিষয় আপনাদের ভালো লাগে তো আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই দেখার পরে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।